ওয়েলকাম টু শুভস ম্যাথমেটিক্স। আজকে আমাদের সিমিলারিটি সেকেন্ড ক্লাস বা ফাইনাল ক্লাস বলতে পারো। আমরা আজকে পুরো চ্যাপ্টারটার একটা মাইন্ড ম্যাপ নিয়ে আলোচনা করব, পুরো চ্যাপ্টারের জিস্ট বলতে পারো। এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, তবে এই ক্লাসটা করার আগে যদি আগের ক্লাসটা করে রাখো পুরোটা, তাহলে আরো বেশি উপকার হবে। এই ক্লাসটা করার পরে আশা করি কোনো রকম সমস্যা সিমিলারিটিতে তোমরা আর ফেস করবে না, দেখবে নিজেরাই তোমরা অঙ্ক করতে পারছো। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, পুরো ক্লাসটা মন দিয়ে করতে হবে। একটু হয়তো বড় হতে পারে ক্লাসটা, কিন্তু ধৈর্য ধরে পুরো ক্লাসটা মন দিয়ে করতে হবে। এবং আমরা ক্লাসের শেষের দিকে কিছু প্রবলেমস নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা যদি কোনো প্রবলেমস এই চ্যাপ্টারে তোমরা ফেস করো, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে টেক্সট করতে পারো। আমি সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। তবে এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, আশা করি এরকম ক্লাস তোমরা আগে কখনো করোনি। খাতা পেন নিয়ে রেডি থাকো, ঠিক আছে? পুরো ক্লাসটার একটা নোট করো এবং সেটা প্র্যাকটিস করো। মানে ক্লাস শেষ হতে না হতে তোমরা সিমিলারিটির এক্সপার্ট হয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। চলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথমে যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে দুটো ত্রিভুজকে সদৃশ্য বলার শর্ত, বা দুটো ত্রিভুজ সদৃশ্য হওয়ার শর্ত, ক্রাইটেরিয়া অফ সিমিলারিটি, সেটা নিয়ে। ঠিক আছে, তা প্রথম যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে এ মানে অ্যাঙ্গেল। মানে দুটো ত্রিভুজের যদি যে কোনো দুটো অ্যাঙ্গেলকে আমরা সমান বলতে পারি বা দেখাতে পারি, তাহলেই আমরা সেই দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। যেমন ধরো এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটার সাথে ধরো কিউ অ্যাঙ্গেলের সাথে বি অ্যাঙ্গেলটা সমান, আর অ্যাঙ্গেলটির সাথে এই অ্যাঙ্গেলটির সাথে ধরো সি অ্যাঙ্গেলটির সমান। যদি আমি এটা বলতে পারি, থার্ড অ্যাঙ্গেল তো অটোমেটিক ইকুয়াল হবে, কারণ একটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেলের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে দুটো কোণ সমান বলা মানে তৃতীয় কোণ অটোমেটিক সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য বলতে পারি। ঠিক আছে, এবং যেই কোণগুলো সমান, মানে এই কিউ কোণটা সমান কার সাথে? বি কোণটার সাথে। তো কিউ কোণটা আর বি কোণটা যেহেতু সমান, তাহলে কিউ কোণের যে বিপরীত বাহু আর বি কোণের যে বিপরীত বাহু, এগুলো হচ্ছে অনুরূপ বাহু। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, খুব মাথায় একদম বসিয়ে রাখো। যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়, আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গায় অনুরূপ বাহু শব্দটা পাবো। অনুরূপ বাহু, অনুরূপ কোণ। তো এই অনুরূপ বাহুটা কি? যেই কোণগুলো সমান, দুটো ত্রিভুজ সদৃশ্য হতে হলে তো তার কোণগুলো সমান হতে হয়, দুটো ত্রিভুজের তিনটে কোণ সমান হতে হয়। তাহলে যেই কোণগুলো সমান তাদের বিপরীত বাহুগুলি হচ্ছে অনুরূপ বাহু। তাহলে এখানে কিউর বিপরীতে, অ্যাঙ্গেল কিউর বিপরীতে আছে পি আর অ্যাঙ্গেল বি এর বিপরীতে আছে এসি। তাহলে পি আর এসি হচ্ছে অনুরূপ বাহু। আবার অ্যাঙ্গেল আর এর বিপরীতে আছে পি কিউ, আর অ্যাঙ্গেল সি এর বিপরীতে আছে এবি। তাহলে পি কিউ আর এবি হচ্ছে অনুরূপ বাহু। একইভাবে অ্যাঙ্গেল পি এর বিপরীতে আছে কিউ আর, অ্যাঙ্গেল এ এর বিপরীতে আছে বিসি। তাহলে কিউ আর বিসি হচ্ছে অনুরূপ বাহু। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে দুটো ট্রায়াঙ্গেলকে যদি আমার সিমিলার বলতে হয়, তাহলে সেই দুটো ট্রায়াঙ্গেলের যদি আমি দুটো করে কোণ সমান দেখাতে পারি, তাহলেই আমরা সেই দুটো ত্রিভুজকে সিমিলার বলতে পারবো। বোঝা গেছে? এর পরের যে পয়েন্টটা আছে, পরের যে শর্তটা আছে, সেটা হলো এসএসএস শর্ত। এই এসএসএস এর সাথে অনেকে সর্বসমতা বা কনগ্রুয়েন্সির এসএসএস কে গুলিয়ে ফেলে। এখানে বাহু ঠিকই, কিন্তু এখানে বাহু সমান নয়। যদি আমরা দুটো ত্রিভুজের তিনটে বাহুকে সমানুপাত বলতে পারি, যে তিনটে অনুরূপ বাহু সমানুপাতে আছে, তাহলে সেই দুটো ত্রিভুজকেও আমরা সদৃশ্য বলতে পারবো। মানে যদি আমি এখানে ধরো বলতে পারি যে পি কিউ বাই এবি ইকুয়াল টু কিউ আর বাই বিসি ইকুয়াল টু পি আর বাই এসি, যদি এটা আমরা বলতে পারি, তাহলে এই দুটো ত্রিভুজকেও আমরা সদৃশ্য বলতে পারবো। ঠিক আছে, তাহলে তিনটে বাহুকে যদি প্রপোর্শনাল বা সমানুপাতি বলতে পারি, তাহলেও দুটো ত্রিভুজকে আমরা সিমিলার বা সদৃশ্য বলতে পারবো। আর 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে এসএএস। ধরো তোমরা দুটো বাহুকে প্রপোর্শনাল বলতে পারছো বা দেখাতে পারছি আমরা, এবং তাদের মাঝের যে কোণটা, সেই দুটো কোণকে যদি সমান বলতে পারি। ধরো আমি এখানে বলছি পি কিউ সাথে এবি প্রপোর্শনাল, পি কিউ বাই এবি, আর এখানে কিউ আর বাই বিসি। ধরো এই দুটো আমরা বলতে পারছি। থার্ড যে সাইড, সেটা নিয়ে আমরা কোনো ইনফরমেশন এই মুহূর্তে আমাদের কোশ্চেনে নেই, কিন্তু তার সাথে এই দুটো বাহুকে প্রপোর্শনাল বলতে পারছি, তার সাথে তাদের মাঝের যে অ্যাঙ্গেল, মানে অ্যাঙ্গেল কিউ আর এখানে অ্যাঙ্গেল বি, এই অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল বি, এই দুটোকে যদি আমরা ইকুয়াল দেখাতে পারি, অ্যাঙ্গেল কিউ আর অ্যাঙ্গেল বি, এই দুটোকে যদি আমরা ইকুয়াল বলতে পারি, তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে এই দুটো ত্রিভুজ সদৃশ্য। তাহলে দুটো ত্রিভুজ এই তিনটে শর্তানুসারে আমরা সদৃশ্য বলতে পারি। দুটো কোণকে যদি সমান দেখাতে পারি,
অথবা তিনটে বাহুকে যদি প্রপোর্শনাল বা সমানুপাতি দেখাতে পারি, অথবা দুটো বাহুকে প্রপোর্শনাল দেখাবো এবং তাদের মাঝের কোণটাকে যদি সমান বলতে পারি, এই তিনটে শর্তে আমরা দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারি। আশা করি বোঝা গেছে যে সদৃশ্য হওয়ার শর্তগুলো কি কি। ঠিক আছে, এবার হচ্ছে যদি দুটি ত্রিভুজ সদৃশ্য হয়, যদি দুটি ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে আমরা কি কি বলতে পারি। ধরো এখানে ত্রিভুজ পি কিউ আর আর ত্রিভুজ এবিসি, এই দুটো ত্রিভুজ ধরো সদৃশ্য। ঠিক আছে, তাহলে দুটো ত্রিভুজ, আগেরটা ছিল সদৃশ্য হওয়ার শর্ত, সদৃশ্য হতে গেলে আমরা কি কি দেখাতে হবে আমাদের, সেটা আমরা আগে বললাম। এবার হচ্ছে যদি ধরো বলে দেয় যে এই কন্ডিশনগুলো দিয়ে দিল, তাহলে কি আমরা দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। ঠিক আছে, আমাদের কি কি কন্ডিশন দেখালে দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো সেটা আমরা আগে দেখলাম। এবার হচ্ছে যদি আমাকে বলে দেয় যে এই দুটো ত্রিভুজ সদৃশ্য, এই দুটো ত্রিভুজ সদৃশ্য ধরো আমাদের বলে দিল, ঠিক আছে, তাহলে আমরা কি কি বলতে পারবো। আগেই বললাম যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের অনুরূপ বাহু আর অনুরূপ কোণগুলো, অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে এবং অনুরূপ কোণগুলো সমান হবে। তাহলে ধরো এখানে অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল এ সমান, অ্যাঙ্গেল পি এর সাথে অ্যাঙ্গেল এ সমান, এই যে অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল কিউ সমান, আর অ্যাঙ্গেল আর এর সাথে অ্যাঙ্গেল সি সমান। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল এ এই তিনটে আমরা বলতে পারবো যে দুটো ত্রিভুজ সদৃশ্য মানে তার তিনটে কোণ সমান হবে। এবার আর কি, আর তাদের অনুরূপ যে বাহুগুলো সেগুলো প্রপোর্শনাল হবে। তাহলে অ্যাঙ্গেল পি তার বিপরীত কে আছে, কিউ আর, আর এখানে অ্যাঙ্গেল এ এর বিপরীতে কে আছে, বিসি, তাহলে বিসি বাই কিউ আর। তাহলে এদিকে কি হবে, আর কি বলতে পারি, অ্যাঙ্গেল কিউর বিপরীতে কে আছে, পি আর অ্যাঙ্গেল বি এর বিপরীতে আছে এসি, তাহলে এসি আর পি আর আমরা বলতে পারবো প্রপোর্শনাল মানে সমানুপাতিক। আর পড়ে আছে অ্যাঙ্গেল আর এর বিপরীতে কে আছে, পি কিউ, অ্যাঙ্গেল সি এর বিপরীতে আছে এবি, তাহলে এবি বাই পি কিউ। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, উপরে ধরো তোমরা সমানুপাতি লেখার সময় উপরে যে ত্রিভুজের বাহুগুলো লিখবে প্রত্যেকটার ক্ষেত্রে সেটাই মেনটেন করবে। ঠিক আছে, এবং নিচে যে ত্রিভুজের বাহুগুলো লিখবে প্রত্যেকটার ক্ষেত্রে সেটাই মেনটেন করবে। মানে আমি যদি এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমরা এবিসি ত্রিভুজের বাহুগুলোকে উপরে লিখেছি, পিকিউ আর ত্রিভুজের বাহুগুলোকে নিচে লিখেছি, তিনটেতেই তাই লিখেছি। আমি চাইলে এরকম লিখতে পারতাম ত্রিভুজ পিকিউ আর এর বাহুগুলোকে উপরে এবং ত্রিভুজ এবিসি এর বাহুগুলোকে নিচে, এটা লেখা যেতে পারে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে আমরা আর কি বলতে পারি। দেখো দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের ক্ষেত্রফল, ত্রিভুজ দুটোর ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফলের অনুপাত তাদের যে বাহুগুলো সেই বাহুগুলোর বর্গের অনুপাতের সাথে সমানুপাতি হয়। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলের এরিয়া ক্ষেত্রফল আর পিকিউআর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, এদের যে অনুপাত হবে সেটা এদের যে বাহুগুলোর বর্গের অনুপাতের সাথে সমান হবে, বাহুগুলোর বর্গের অনুপাতের সাথে সমান হবে। এগুলো সব নোট ডাউন করো, কিন্তু এগুলোর থেকে প্রচুর কিন্তু শর্ট কোশ্চেন বা 2 মার্কের কোশ্চেন প্রচুর আসার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, আচ্ছা দুটো ত্রিভুজ সদৃশ্য হলে আর কি কি হয়, এই যে নোটটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট নোট, যে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাদের বাহুগুলো তো সমানুপাতি হয় বোঝা গেল, তাদের কোণগুলো সমান হয় বোঝা গেল, তাদের ক্ষেত্রফল তাদের বাহুর বর্গের সাথে সমানুপাতি হয় বোঝা গেল। কিন্তু আরো কিছু কিছু জিনিস হয়, যেমন তাদের অনুরূপ যে উচ্চতা বা লম্ব সেগুলো তাদের বাহুর সাথে কিন্তু সমানুপাতে থাকে, তাদের যে মধ্যমা, অনুরূপ মধ্যমা যেগুলো সেগুলো বাহুর সাথে সমানুপাতে থাকে, তাদের যে কোণগুলো সমদ্বিখণ্ডক, তাদের প্রত্যেকটা কোণে, ত্রিভুজের প্রত্যেকটা কোণে সমদ্বিখণ্ডক, তারাও বাহুগুলির সাথে সমানুপাতি থাকে, এবং তাদের যে পরিসীমা, ত্রিভুজ দুটোর যে পরিসীমা সেই পরিসীমাও কিন্তু তাদের বাহুগুলির সাথে সমানুপাতে থাকে। আমরা আগের ভিডিওতে এগুলো ডিটেলসে বলেছি, কিন্তু এটা মনে রাখার মতো বিষয়, শর্ট কোশ্চেনে কিন্তু এই ধরনের কোশ্চেন আসতেই পারে। এরপর কি আছে, থেলসের উপপাদ্য। থেলসের উপপাদ্যে আমরা আগের ভিডিওতে আমরা ডিটেলসে কথা বলেছিলাম যে একটা ত্রিভুজের কোনো একটা বাহুর সমান্তরাল যদি একটা সরলরেখা অন্য দুটি বাহুকে ছেদ করে, ঠিক আছে, তাহলে তাদের যে ছেদ করছে যে অংশগুলো সেই অংশগুলো সমানুপাতে ছেদিত হয়। মানে ধরো এখানে ত্রিভুজ এবিসি, এবিসি ত্রিভুজের বিসি বাহু, এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর সাথে সমান্তরাল একটা সরলরেখা ডিই অঙ্কন করা আছে, বিসি বাহুর সাথে সমান্তরাল একটা সরলরেখা ডিই অঙ্কন করা আছে যা এবি এবং এসি কে যথাক্রমে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, তাহলে এই এডি বাই ডিবি যা হবে এই বাই ইসি তাই হবে, এডি বাই ডিবি যা হবে এই বাই ইসি তাই হবে। এছাড়া আরো কি কি হতে পারে, এই এ থেকে বি বাই এ থেকে ডি যা হবে এ থেকে সি বাই এ থেকে ই তাই হবে, বা এ থেকে বি
বাই বি থেকে ডি আর এ থেকে সি বাই ই থেকে সি, মানে বাংলা কথা এদিক থেকে যতটুকু যা বাহু নেব এদিক থেকেও সেই টুকরোগুলো নিলে সেগুলো সমানুপাতে থাকবে। বোঝা গেল? এবং এই থেলসের উপপাদ্যের বিপরীত যে বিবৃতি সেটাও কিন্তু সত্য। বিপরীত বিবৃতিটা কি? যদি এরকম সমানুপাতে আমরা কখনো দেখাতে পারি যে এরকম একটা ত্রিভুজকে আরেকটা অন্য কোনো সরলরেখা ছেদ করার ফলে এরকম সমানুপাতে বিভক্ত হচ্ছে, তাহলে সেখান থেকে কিন্তু আমরা এটাও বলতে পারবো যে ডিই মানে ওই যে সরলরেখাটা সেটা ত্রিভুজটির একটা বাহুর সাথে সমান্তরাল। ঠিক আছে, মানে এইটা যদি আমি কখনো দেখাতে পারি তাহলে সেখান থেকে এই রেজাল্টটাকেও কিন্তু আমরা বলতে পারবো। ঠিক আছে, এটাকে থেলসের কনভার্স থিওরেম বা বিপরীত উপপাদ্য বলে। আশা করি বোঝা গেছে। এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, এইটা কি? এটা বলছে কোন একটি সমকোণী ত্রিভুজ, কোন একটা সমকোণী ত্রিভুজ এবিসি, সেই ত্রিভুজ এবিসি এর ধরো অ্যাঙ্গেল কোণটা সমকোণ, এই অ্যাঙ্গেল কোণটা হচ্ছে সমকোণ। ঠিক আছে, এই সমকৌণিক বিন্দু মানে এ থেকে অতিভুজ বিসি তার উপরে যদি একটা লম্ব এডি অঙ্কন করা হয়, ধরো এডি একটা লম্ব অঙ্কন করা হচ্ছে। ঠিক আছে, এডি লম্ব অঙ্কন করা হয়, তাহলে এখানে এই পুরো ত্রিভুজ এবিসি সেটার সাথে এই যে নতুন যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবিডি আর এসিডি, এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশ্য সম্পর্ক বজায় রাখবে। মানে ত্রিভুজ এবিসির সাথে এবিডি সদৃশ্য হবে, এই যে ত্রিভুজ এবিসির সাথে ত্রিভুজ এসিডি সদৃশ্য হবে, এবং এরা দুজন নিজেরাও পরস্পর সদৃশ্য হবে। এই থিওরেমটা আমরা আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম। ঠিক আছে, এটা তো ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে ত্রিভুজের নামগুলোর লেখার সময় একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করেছি। ঠিক আছে, সেটা কি? যদি এই পদ্ধতিটা অবলম্বন করো অর্ধেক প্রবলেম এখানেই মিটে যাবে। দেখো, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ আমি লিখেছি এবিডি না লিখে, আমি লিখেছি ডিবিএ। এটা কি লেখার কোনো কারণ আছে? অবশ্যই আছে। একটা ব্যাপার বোঝো, যখনই তুমি সদৃশ্য ত্রিভুজ লিখবে, সদৃশ্য ত্রিভুজ মানে কি? তাদের তিনটে কোণ, দুটো ত্রিভুজেরই তিনটে কোণ সমান। তোমরা যদি কৌণিক বিন্দু যেই যে কোণগুলো সমান সেই কৌণিক বিন্দুগুলোকে ক্রমে সাজিয়ে লেখো, তাহলে অনুরূপ বাহু খোঁজার জন্য তোমাকে আলাদা করে ছবি নিয়ে বেশি ভাবতে হবে। মানে কি বলতে চাইলাম, দেখো আমি এখানে প্রথমে কি লিখেছি, এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ মানে হচ্ছে এই পুরো ত্রিভুজটার কথা বলা হচ্ছে। তা এবিসি ত্রিভুজ, এই পুরো ত্রিভুজের সাথে আমি নিয়েছি ডিবিএ। ডিবিএ মানে এই যে ত্রিভুজটা সেটা। এবার দেখো আমি নাম কি লিখেছি, প্রথমে লিখেছি এবিসি ত্রিভুজের এ। আচ্ছা, পুরো ত্রিভুজের এ যেটা, এই যে এ যে কোণটা, এই কোণটা কি 90 ডিগ্রি? তো এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এইদিকে যে ত্রিভুজটা নিয়েছি তার 90 ডিগ্রি কোণটা, এই ডি বিন্দুতে 90 ডিগ্রিটা তৈরি হয়েছে এবিডি ত্রিভুজের। তার জন্য এখানে আমি প্রথমে 90 ডিগ্রিটা লিখেছি, যেহেতু এখানেও প্রথমে 90 ডিগ্রিটা লিখেছি, মানে ডি লিখেছি। এবার দেখো তারপরে এখানে কি লিখেছি, বি। আচ্ছা, এই পুরো ত্রিভুজের বি এই কোণটা, মানে এই যে কোণটা, এই বি কোণটার সাথে এই যে এবিডি ত্রিভুজের সেটার কোন কোণটা সমান? এই বি কোণটাই সমান, কারণ এটা কি কমন কোণ। তাহলে এখানেও বি লিখেছি, এখানেও বি লিখেছি, এবং 3 নম্বর যে কোণটা পড়ে রয়েছে তার মানে কি সেটা অটোমেটিক সমান হবে। তাহলে এখানে এবিসি ত্রিভুজে 3 নম্বর কোণ হচ্ছে সি, আর এবিডি ত্রিভুজে 3 নম্বর কোণ হচ্ছে এই কোণটা। ঠিক আছে, তার জন্য আমি অর্ডারটা দেখো যেরকম এই কোণটার ক্ষেত্রে নিয়েছি এখানেও সেইভাবেই অর্ডারটা নিয়েছি। তাহলে সুতরাং এখানে কোন বাহুগুলো সমানুপাতি হবে তার জন্য আমার আলাদা করে ভাবার কিছু নেই। যেমন আমি যদি এখান থেকে এবি নিই, তাহলে এবির সাথে সমানুপাতে এখানে ডিবি থাকবে। আমি যদি এখান থেকে এসি নিই, এ আর সি নিই, তাহলে এখান থেকে সমানুপাতে বলো কি থাকবে? ভেরি গুড, ডি আর এ থাকবে। কারণ এখানে আমি প্রথমটা এ আর তৃতীয়টা সি নিয়েছি, তাহলে এখানে প্রথমটা ডি, তৃতীয়টা এ নিয়েছি। আর এখান থেকে যদি আমি বিসি নিই, তাহলে এখানে হবে বলো বিএ। ভেরি গুড। ঠিক আছে, এটা তখনই আমি এইভাবে লিখতে পারবো যদি আমি কোন সমান কোণগুলো সেম অর্ডারে লিখি। এটার ক্ষেত্রেও দেখো আমি সেই একই স্টাইলে কাজ করেছি। ঠিক আছে, এবিসি নিয়েছি, এ বি সি এই দুটো ত্রিভুজকে নিয়েছি, এই এবিসি আর এডিসি এই দুটো ত্রিভুজ। তাই এবিসি এ মানে কোনটা? আমার সেই 90 ডিগ্রিটা। তাহলে আমার এডিসি কোণের 90 ডিগ্রি কোনটা? এই ডি কোণটা। তাহলে এখানে ডি। তারপরে বি, আচ্ছা বি কোনটা? এই কোণটা। ঠিক আছে, তাহলে এখানে কোন কোণটা বি হবে? এই কোণটা বি হবে। ঠিক আছে, তার মানে এ। আর এখানে সি এর সাথে সি তো কমন আছে। ঠিক আছে, তাহলে এখানেও সি। এই অর্ডারে নিয়েছি, এবং এই দুটোর সাথে যেহেতু এই দুটো কোণ, এই দুটো ত্রিভুজ অলরেডি সেম অর্ডারে নেওয়া আছে, তাহলে এদেরও এইখানে আর আমাদের ভাবার কিছু নেই। ঠিক আছে, এইভাবে যদি তোমরা বুঝে লেখার চেষ্টা করো তবে অনেক উপকার হবে, অঙ্ক করতেও অনেক সুবিধা হবে, এবং উচিত এইভাবে লেখা। হয়তো না লিখলেও নাম্বার কাটবে না, কিন্তু তোমার নিজের সুবিধার জন্য লেখা উচিত। একটু মন দিয়ে ভিডিওটা দেখে বাড়িতে নিজে অন্য কোনো নাম দিয়ে ত্রিভুজের নিজে চেষ্টা করো লেখার, দেখবে
অনেক ইজি হয়ে যাবে অনেক সমস্যা সমাধানের ক্ষেত্রে। ঠিক আছে, বোঝা গেল? এবার হচ্ছে এই পুরো ক্লাসের সব থেকে ধামাকেদার, এই রেজাল্ট গুলো যদি তুমি মনে রাখতে পারো, তোমার আর কোনো কিছু নিয়ে কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, এই অঙ্ক, এই যে এগুলো গুরু মন্ত্র। ঠিক আছে, এই যে মন্ত্রটা এখন আমি দেব, এই মন্ত্রটা তোমার মাথায় রেখে যদি তুমি কাজ করো, তাহলে আর কোনো কিছু নিয়ে ভাবার দরকার নেই। যে কোনো 2 মার্কের কোশ্চেন সিমিলারিটি রিলেটেড তোমার হাতের মুঠোয়। ঠিক আছে, যে কোনো ভেটকি মাছও এই অঙ্ক করে দেবে যদি শুধু এই রেজাল্ট গুলো তোমার মাথায় থাকে। আমি বলে দিচ্ছি, একবার ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো এখানে এবিসি একটা ত্রিভুজ, এই সেম কন্ডিশন একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম, এরকম কন্ডিশন। আমি ছবিটা এখানে জাস্ট আরেকবার এঁকেছি, এই ছবিটা নোংরা হয়ে গেছে তার জন্য। ঠিক আছে, একটা এবিসি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, যার এই কোণটা সমকোণ এবং এইগুলো হচ্ছে লম্ব। ঠিক আছে, এগুলো হচ্ছে লম্ব আঁকা হচ্ছে, ঠিক আগেরটা যেরকম এরকম টাইপের প্রবলেম। এই আমরা যদি এই রুলগুলোকে মাথায় রেখে কাজ করি, তাহলে একদম হামেশাই খুব সহজে হয়ে যাবে। কি বলছে প্রথমটা, এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি ইন্টু বিডি। ঠিক আছে, এবার মনে রাখবে কি করে এবি স্কোয়ার। দেখো এই যে বাহুটা, মানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, পুরো যে ত্রিভুজটা, পুরো ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি। ঠিক আছে, তাহলে আমি করছি কি এবি স্কোয়ার, মানে এবি স্কোয়ার মানে এই বাহুটাকে নিয়েছি। তা এবি স্কোয়ারের সাথে বিসি মানে অতিভুজ পুরোটা, আর এবি যেই দিকে আছে, এবি এই এডি লম্বটার যেদিকে আছে সেই দিকের টুকরোটা মানে বিডি। তাহলে কি বললাম, এবি স্কোয়ারের সাথে তাহলে কি নিলাম, এবি স্কোয়ার ইকুয়াল টু হবে পুরো অতিভুজটা, মানে বড় ত্রিভুজ, মানে পুরো ত্রিভুজ যে এবিসি তার যে অতিভুজ বিসি, এবং ওই যেদিকের বাহুটা আমি নিয়েছি বড় ত্রিভুজে মানে এবি যেদিকে আছে, ঠিক আছে, যেদিকে এবি আছে তার দিকে যে টুকরোটা অতিভুজের, সেই টুকরোটা। তাহলে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ, আর অতিভুজের একটা টুকরো, কোন টুকরোটা, যেদিকের এবি আছে সেই দিকের টুকরো। তাহলে বলো তো এসিটা কি হবে, বলো? হ্যাঁ, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে পুরো অতিভুজ মানে বিসি, এবং এসি যেদিকে আছে তার টুকরোটা মানে সিডি। এই যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি ইন্টু এসি যেদিকে আছে সেই দিকের টুকরো মানে সিডি। এসি স্কোয়ার ইকুয়াল টু পুরো অতিভুজটা এবং এসি যেদিকে আছে সেই দিকের টুকরো মানে সিডি। বোঝা গেল? আর তারপরে তাহলে এবি স্কোয়ার হলো, এসি স্কোয়ার হলো। এবার হচ্ছে কে, এবার হচ্ছে হলো এডি। তা এডি কে মাঝখানে রয়েছে, তো তাহলে এডি স্কোয়ার হবে বিডি ইন্টু ডিসি। এডি স্কোয়ার হবে বিডি ইন্টু ডিসি। ঠিক আছে, মানে এডি তো যেহেতু মাঝখানে দুভাগে ভাগ করে দিচ্ছে অতিভুজটাকে, তাই বিডি আর ডিসি। বোঝা গেল? আর এবি আর এসির গুণফল মানে এইটা আর এইটার গুণফল এডি, লম্ব এডি আর বিসির গুণফলের সাথে সমান হবে। এবি আর এসির গুণফল এডি মানে লম্ব এডি আর অতিভুজ বিসির গুণফলের সাথে সমান হবে। একটু ভালো করে এইগুলো অবজার্ভ করো, নিজেরা ব্যাপারটাকে একটুখানি আত্মস্থ করার চেষ্টা করো। দেখো এই টাইপের প্রবলেম, এই আমি দুটো প্রবলেম করে দেখাবো, ওয়েট করো। ঠিক আছে, একদম ইজিলি হয়ে যাবে এই টাইপের প্রবলেম। ঠিক আছে, এই চারটে রেজাল্টকে যদি তোমরা মনে রাখতে পারো। বোঝা গেল? এরপরে কি বলছি, এরপরে দুটো এগুলো শর্ট কোশ্চেন বা শূন্যস্থান পূরণের জন্য, যে কোনো বর্গক্ষেত্র সবসময় সদৃশ্য হয়। দুটো বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্র মানে কি, তাদের তো সদৃশ্য সবসময় কোণের উপর ডিপেন্ড করে হয়, কোণ সমান হলে সদৃশ্য। তাহলে দুটো বর্গক্ষেত্র যদি নাও, সেটা একটা ছোট হোক একটা যত বড়ই হোক না কেন, তাদের কোণ তো সবারই 90 ডিগ্রি। ঠিক আছে, তার জন্য বর্গক্ষেত্র সবসময় সদৃশ্য হয়। এবার তুমি বলবে তাহলে আয়তক্ষেত্র হবে, কারণ আয়তক্ষেত্রেরও তো 90 ডিগ্রি না। কিন্তু আয়তক্ষেত্রের কি বাহুগুলো সমানুপাতে থাকে না, থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু বর্গক্ষেত্র মানে কি তাদের বাহুগুলো অলওয়েজ সমানুপাত, কারণ বাহু তো চারটে বাহু সেম হয়। তার জন্য বর্গক্ষেত্র অলওয়েজ সদৃশ্য। আর কে, বৃত্ত অলওয়েজ সদৃশ্য হয়, বৃত্ত অলওয়েজ সদৃশ্য। এগুলো শূন্যস্থানের জন্য বেশ ইম্পর্টেন্ট। এরপরে কি বলছে, একটি ত্রিভুজের কোন ত্রিভুজের কোণের অভ্যন্তরীণ সমদ্বিখণ্ডক বিপরীত বাহুটিকে কোণ ধারণকারী বাহুর অনুপাতে অভ্যন্তরীণ ভাবে বিভক্ত করে। ঠিক আছে, বলছে একটা কোণ, ধরো এইখানে আমি একটা ত্রিভুজ বিএসসি, তার এ কোণের সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করেছি। এই এডিটা বিডি আর সিডি কে কি অনুপাতে ভাগ করবে, এই যে কোণটা, এই বিএসসি যে কোণটা তৈরি হচ্ছে, সেই কোণের ধারক বাহু কি কি ধারণ করে আছে, কোন কোন বাহু দুটো, এবি আর এসি এই কোণটা তৈরি করেছে। তাহলে এবি বাই বিডি যা হবে, এসি বাই সিডি তাই হবে। মানে এই যে সমদ্বিখণ্ডক সেটা এসে এই বাহুটাকে এমন অনুপাতে ভাগ করবে যে যেই অনুপাতটা ওই কোণটার যে বাহুগুলো, সেই বাহুগুলোর
অনুপাতের সাথে সমান হবে, মানে এই দিকের টুকরোটা এই দিকের বাহুর সাথে এবং এই দিকের টুকরোটা এই দিকের বাহুর সাথে সমান হবে। আশা করি বোঝা গেছে। এরপর কি বলছে, একটা ট্রাপিজিয়ামের কর্ণগুলি একে অপরকে সমানুপাতিক বা আনুপাতিকভাবে বিভক্ত করে। তার মানে এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, ধরো আমি এখানে একটা যে কোনো ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়াম এবিসিডি, তার এডি আর বিসি হচ্ছে সমান্তরাল, এডি সমান্তরাল বিসি, ঠিক আছে? তাহলে তাদের যে দুটো কর্ণ এসি আর বিডি পরস্পরকে অবিন্দুতে ছেদ করেছে। তা এই যে ছেদ করেছে তাতে বলছে তারা এই কর্ণগুলো পরস্পরকে সমানুপাতে বিভক্ত করে, মানে এ ও বাই ও সি যা হবে ওডি বা ডিও বাই ওবি তাই হবে, ঠিক আছে? আবারও বলছি, অর্ডারটা কিন্তু খুব ম্যাটার করে, ঠিক আছে? তাহলে এও বাই ওডি, এও বাই ওসি, ওডি বাই ওবি, ঠিক আছে? এরপরে কি বলছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুর সমান্তরাল যে কোনো রেখা অসমান্তরাল বাহুর গুলিকে আনুপাতিকভাবে বা সমানুপাতে বিভক্ত করে। এই কথাটার মানে কি? ধরো এখানে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামের এডি আর বিসি সমান্তরাল, এডি সমান্তরাল বিসি, তার সাথেই সমান্তরাল আরেকটা আমরা সরলরেখা নিলাম, ধরো পিকিউ। এই পিকিউ কি করলো, অসমান্তরাল বাহু বা তির্যক বাহু দুটোকে বিভক্ত করেছে। আমরা দেখতে পাচ্ছি এদিকে করেছে এপি আর পিবি খণ্ডে, আর এদিকে ডিকিউ আর কিউসি খণ্ডে। তা বলছে এরাও সমানুপাতে বিভক্ত হবে, যেহেতু এপি বাই পিবি ইকুয়াল টু ডিকিউ বাই কিউসি, ঠিক আছে? বোঝা গেল? এরপরে কি বলছে, ধরো এখানে আমরা এবি বলছে যদি 3 বা ততোধিক সমান্তরাল রেখা দুটি ট্রান্সভার্সাল, ট্রান্সভার্সাল কথার অর্থ হচ্ছে ছেদক, ছেদক দ্বারা ছেদ করা হয়, তাহলে ট্রান্সভার্সাল গুলিতে তাদের দ্বারা তৈরি বিচ্ছিন্নতা সমানুপাতিক হবে। মানে এই কথাটার মানে হচ্ছে, ধরো এ বি সি ডি ই এফ এরা সমান্তরাল তিনটে, এখানে তিনটে কেন, তারও বেশি হতে পারে, কোনো অসুবিধা নেই। এ বি সি ডি ই এফ তিনটে সমান্তরাল সরলরেখা আছে, এখানে এম এন একটা ছেদক আর এসটি একটা ছেদক, এম এন একটা ছেদক আর এসটি একটা ছেদক, ঠিক আছে? তা এম এন আর এসটি কি বলছে, এই সমান্তরাল সরলরেখায় যেই খণ্ডে খণ্ডিত হয়েছে, মানে এখানে যেমন এম এনটা কি খণ্ডে খণ্ডিত হয়েছে, একটা হচ্ছে জিএইচ আর একটা হচ্ছে এইচ আই, আর এসটিটা কি খণ্ডে খণ্ডিত হচ্ছে, একটা হচ্ছে জে কে আর একটা হচ্ছে কে এল। বলছে এই যে খণ্ডগুলো এগুলো সমানুপাতে থাকবে, মানে জিএইচ বাই এইচ আই যা হবে জে কে বাই কে এল তাই হবে। বোঝা গেল? দেখো এই দুটো খুবই কমন দুটো প্রবলেম, ঠিক আছে? আমরা যে যে মন্ত্র শিখেছি ওই মন্ত্র পড়ে এখন অঙ্কগুলো করে ফেলবো, ঠিক আছে? প্রথমে এখানে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে, যার অ্যাঙ্গেল সমকোণিক বিন্দু অ্যাঙ্গেল এ, এই সেই বিন্দু থেকে অতিভুজের উপর আমরা একটা এডি লম্ব অঙ্কন করেছি। তার এবির মান দেওয়া আছে 20, এসির মান 15 আর বিসির মান 25। আমাদের ধরো বের করতে দিয়েছে হচ্ছে এডির মান, এডি আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এডি যদি বের করতে হয়, আমরা এইমাত্র একটা সূত্র আমরা আলোচনা করেছি একটু আগে, সেটা কি, যে এবি ইন্টু এসি ইকুয়াল টু বি এডি ইন্টু বিসি, তাই তো? এই যে এবি ইন্টু এসি ইকুয়াল টু এডি ইন্টু বিসি, তাহলে এখানে মান বসাই। তাহলে এবি কত, এবি হচ্ছে 20, এসি কত 15, এডি জানি না, বিসি 25। তাহলে কি হবে, 20 গুণ 15 বাই 25 ইকুয়াল টু এডি। তাহলে এখানে কাটাকাটি করলে, তাহলে 3 4 12, তাহলে এডি হচ্ছে হলো 12 সেমি। তাহলে এডি হবে কত, 12 সেমি। বোঝা গেল? এরপরে এই যে একটা প্রবলেম ত্রিভুজ এবিসি, এই প্রবলেমটার আগেরটার মতোই, কিন্তু আগেরটা থেকে একটু বেটার। এইটার এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে, এবং কিসের কিসের মান দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে। এবির মান 30 দেওয়া আছে, এডির মান 18 দেওয়া আছে, বিডির মান 24 দেওয়া আছে, আমাদের বের করতে দিয়েছে বিসি, ঠিক আছে? এবার আমাদের যে ফর্মুলা সেই অনুসারে আমাদের অতিভুজ মানে পুরো ত্রিভুজের যেটা অতিভুজ সেটা একটা মেইন ক্যারেক্টার প্লে করে, ঠিক আছে? তা ওটা এখানে দেখো, পুরো এসিটা এখানে দেওয়া নেই, এডিটা দেওয়া আছে, তাতে অসুবিধা নেই। আমরা আগে ওইটা বের করার ব্যবস্থা করতে হবে আমাদের। তার জন্য কি করব আমরা, একটু ভাবো, ভেবে বলো দেখি কি করব। আমরা ওই যে গুরু মন্ত্র যেটা,
সেই গুরুমন্ত্র চারটের মধ্যে থেকে একটাকে ইউজ করে আমরা সিডিটাকে বের করব। সিডি যদি আমরা বের করতে পারি, এই সিডিটাকে যদি আমরা আগে বের করতে পারি, তাহলে তো আমরা এসি পেয়ে যাব। তাহলে আমাদের কাছে কি আছে? বিডি আছে, এডি আছে, সিডিটা আমার দরকার। একটু ভাবো, আমরা একটা ওই মন্ত্রগুলোর মধ্যে একটা ছিল বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি ইন্টু সিডি। মানে বিডি স্কোয়ার বলতে, দেখো নামগুলো কিন্তু মুখস্থ করতে যাও না, কারণ নাম চেঞ্জ করে দিলে তো সমস্যা হয়ে যাবে। জিনিসগুলো বোঝার চেষ্টা করো। এই যে বিডিটা কি? লম্ব। তো তাহলে লম্বর স্কোয়ার সেটা অতিভুজকে যে দুটো টুকরোতে বিভক্ত করছে সেই দুটোর গুণফলের সমান। তাহলে বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি গুণ সিডি। তাহলে বিডি কত? এখানে 24, তাহলে 24-এর স্কোয়ার মানে কি 24 গুণ 24। আর এডি কত? 18 গুণ সিডি। ঠিক আছে, তাহলে 24 গুণ 24 বাই 18 ইকুয়াল টু সিডি। ঠিক আছে, এবার কাটলে 4 6 24, 3 6 18, 3 8 24। তাহলে সিডি আমাদের কত বেরোচ্ছে? 32। তাহলে সিডি যদি 32 আমাদের বেরোয়, তাহলে এসি, অতএব এখন পুরো এসিটা কত? তাহলে এসি বা পুরো অতিভুজটা কত হচ্ছে? 18 প্লাস 32। 18 প্লাস 32 যোগ করলে কত হচ্ছে? 50। তাহলে এসি আমরা পেয়ে গেলাম এবার 50। এবার আমার দরকার কি? বিসি। এবার ভাবো বিসি আমরা ইউজ করে আমরা এখান থেকে কি করে আমরা বের করতে পারবো? তাড়াতাড়ি ভেবে, দরকার পড়লে এটা পজ করো, এটা পজ করে ভেবে তারপরে নিজেরা করার চেষ্টা করো। আশা করি বুঝতে পেরেছো কোনটা দিয়ে করতে হবে। হ্যাঁ, আমাদের যেহেতু বিসি বের করবো, তো বিসি দিয়ে একটা ফর্মুলা আছে কি? বিসি স্কোয়ার। বিসি স্কোয়ার, এই যে বিসি, সেটা কি? বিসি স্কোয়ার, তার স্কোয়ার যদি করি তাহলে পুরো অতিভুজটা মানে এসি, আর তার বিসি যেদিকে আছে সেই দিকের টুকরোটা মানে সিডি, এসি ইন্টু সিডি। তাহলে বিসি স্কোয়ার, বিসি আমরা জানি না, এসি কত? এসি হচ্ছে আমাদের 50, এই যে এইমাত্র বেরিয়েছে 50। আর সিডি হচ্ছে, সেটাও এইমাত্র বেরিয়েছে 32। তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু, আচ্ছা 50-কে ভেঙে আমরা 25 গুণ 2 লিখে দিচ্ছি, আর 32। তাহলে রুট ওভার বিসি, মানে বিসি স্কোয়ারের রুট করলে কি হচ্ছে? বিসি ইকুয়াল টু 25-এর রুট করলে 5, আর 32 দুগুণে 64, তার রুট করলে 8। তাহলে 40 সেন্টিমিটার। আশা করি বোঝা গেছে। তাহলে এই যে ক্লাসটা, এরপরে তোমরা কি করবে? এই পুরো জিনিসটার নোট বানিয়ে তোমরা আরো যে প্রবলেমগুলো আছে বইয়ের সেগুলো সলভ করো। যেগুলোতে যদি কোনো ডাউট থাকে সেগুলো কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপ করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ, করো, পাঠাও। আশা করি সদৃশ্যতা নিয়ে আর কোনো সমস্যা হবে না। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।